ববি হাকিম মানে ফিরহাদ হাকিম, কলকাতার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, তার ব্যাগ গোছানো শুরু হয়ে গেছে। ব্যাগ গোছানো শুরু হয়ে গেছে, যে কোনো সময় তার টিকিট কাটা হয়ে যাবে, মানে পথ চলে যাবে আর কি। আরও কিছু হতে পারে। পুরো দুর্নীতি নিয়ে তদন্ত চলছে দীর্ঘদিন ধরে, কেন্দ্রীয় এজেন্সি সিবিআই তদন্ত করছে, আপনারা জানেন। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উত্তরবঙ্গে রয়েছেন। আবার শুভেন্দু অধিকারী মানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৃহস্পতিবারের বারবেলায় মুখ্যমন্ত্রীর নার্ভাসনেস আরো বাড়িয়ে দিয়ে, চাপ বাড়িয়ে দিয়ে তিনি আবার 16ই অক্টোবর তিনি আবার দ্বিতীয়বারের জন্য, মানে বিপর্যয়ের পরে দ্বিতীয়বারের জন্য শুভেন্দুবাবু নাগরাকাটায় যাচ্ছেন। সেই নাগরাকাটায় যাচ্ছেন, এইসব নিয়ে অত্যন্ত একটা চিত্তাকর্ষক আলোচনা, অত্যন্ত আকর্ষণীয় একটা আলোচনা হতে চলেছে। নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ, আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, খানিকক্ষণ আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি তিনি ভাষণ দিয়েছেন। তার বিধানসভা কেন্দ্র ভবানীপুরের বিজয়া সম্মিলনী ছিল কলকাতার একটা অডিটোরিয়ামে। অডিটোরিয়ামের নাম ধনধান্য। ধনধান্য, কখনো কখনো উত্তীর্ণ বলে যেটা রয়েছে, উত্তীর্ণে হয়, ধনধান্যে হয়, মানে সরকারি অডিটোরিয়াম। রাজ্যের মুখ্যমন্ত্রী বলে কথা, কি যে বলেন না। ভবানীপুরের, মানে শুধু তো ভবানীপুর না, গোটা রাজ্য জুড়ে চলছে। গোটা রাজ্য জুড়ে যখন উত্তরবঙ্গ চোখের জলে ভেসে যাচ্ছে, মানুষের জীবন জীবিকা চলে যাচ্ছে, ঘর বাড়ি উড়ে গেছে, খাওয়ার কিছু নেই, পোশাক পরার মতো কিছু নেই, সেই অবস্থাতেও কিন্তু রাজ্যের জেলায় জেলায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, তৃণমূল নেত্রীর নির্দেশে বিজয়া সম্মেলনী হয়ে চলেছে। এই যে ছবিটা এখন এই মুহূর্তে আপনারা স্ক্রিনের অর্ধেকটা স্প্লিট স্ক্রিন করে আমরা দেখাচ্ছি, এই ছবিটা হচ্ছে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুরের ইটাহার। ইটাহার দেখছেন, মানে মন দিয়ে দেখুন, এটা নাকি বিজয়া সম্মেলনী। দেখুন, তৃণমূলে সব হয়, এটা এটা ভাই, এটা আপনারা কিছু মনে করবেন না। তৃণমূল কংগ্রেসকেও সমর্থন করবেন, আবার তাদের এই অশ্লীল নাচ নিয়ে আপনারা নাক ছিটকাবেন, সেটা করা যাবে না। মানে এটা এটা মেনে নিতে হবে। এবার আরেকটা ছবি দেখুন, মুর্শিদাবাদের ছবি, দ্বিতীয় ছবিটা দেখাই। এখন সাউন্ড দিলে তো এ তো মানে একদম চটুল হিন্দি গানে নাচছে, দেখেই বুঝতে পারছেন। পোশাক আশাক, তার অঙ্গ ভঙ্গিমা। বিজয়া সম্মেলনী মানে কি? ছোটরা বড়দের প্রণাম জানাবে, সমবয়সীরা আলিঙ্গন করবে, পরস্পর পরস্পরকে মিষ্টিমুখ করাবে, সুখ দুঃখের কথা হবে, এবং মানে গঙ্গা জলে গঙ্গা পুজোর মতো, মানে মায়ের কথা, মা দুর্গার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, পাশাপাশি পারস্পরিক একটা সৌহার্দ্য বিনিময়। এটা একটা যুগ যুগান্তর ধরে চলে আসছে। এটাই হচ্ছে বিজয়া সম্মিলনী বলে আমরা জানি। মানে পারস্পরিকভাবে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি একসঙ্গে যদি সম্ভব হয় একসঙ্গে খাওয়া দাওয়া এবং একে অপরের সঙ্গে কিছু কথা শেয়ার করা, এটাই তো বিজয়া সম্মিলনী। এবং সেখানে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান যদি সম্ভব হয় তাহলে হতেই পারে। কিন্তু এই চটুল নাচ গান, কিভাবে নাচছে মঞ্চে, সবাই সিটি দিচ্ছে, সবাই একদম একদম লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে, কামনা ঝরে ঝরে পড়ছে, লালসা ঝরে ঝরে পড়ছে, এবং এই দিদির যে বাহিনীগুলো তারা আরো বেশি খুশিতে উদ্বেল হয়ে উঠছে। মানে মনোজিৎ গ্যাং, ভাইপো গ্যাং, যারা কসবা ল কলেজে, যারা দুর্গাপুর মেডিকেল কলেজে, যারা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে, যারা কামদুনিতে, যারা পার্ক স্ট্রিটে, যারা সন্দেশখালিতে, মানে গোটা রাজ্যে আর কি যেসব অত্যাচার হয়ে চলে আপনারা তো সবাই জানেন, আর নতুন করে বলার কিছু নেই। সবাই এই দিদির ভাই, ফলে তারা এই ধরনের চটুল গান হবে, তার সঙ্গে একটু ঢুকু ঢুকু, মানে বুঝতে পারছেন তো, সেই সব হবে। তারপরে চোখটা ঢুলু ঢুলু করে এইসব অত্যাচার হবে, খুব স্বাভাবিক। এবারে আসি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রথমবারে 2021-এ তিনি তো হেরে গেলেন নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে। 1956 একটা ঐতিহাসিক নাম্বার, 1956 ভোটে তিনি হেরে গেছেন। তারপরে ওই কেন্দ্রে মানে ভবানীপুরে এখন তিনি বিধায়ক, কিন্তু ওই কেন্দ্রে তিনি তো বিধায়ক ছিলেন না, ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। তাকে ইস্তফা দেওয়ানোর পরে তিনি চলে গেলেন খড়দায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ালেন ভবানীপুরে। তো সেই ভবানীপুর কেন্দ্রের যে বিজয়া সম্মিলনী সেটা মানে চলছে, প্রত্যেক বছরই হয়। তো এই ধনধান্য অডিটোরিয়ামে হয়েছে এবং এর মূল উদ্যোক্তা গত কয়েক বছরে আমরা দেখেছি কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, মানে ববি, ববি যাকে ববি হাকিম বলা হয় আর কি, ডাকনাম ববি। তো সেই ববি হাকিমের, অনেকে বলছেন আর কি যে ববি হাকিমের মুখ দেখতে হবে না বলেই মুখ্যমন্ত্রী তিনি ইচ্ছাকৃতভাবে শিডিউলটা নিয়েছেন উত্তরবঙ্গে, এবং তিনি কার্শিয়াং থেকে মিরিকে যাওয়ার কথা ছিল, মিরিকে যাননি। একটা বিডিও অফিস থেকে তিনি নাকি কি সব রিভিউ মিটিং টিটিং করেছেন।
তিনি তার মনের অবস্থা এতটাই খারাপ, একটা ছবি আপনাদের দেখাবো, মানে এই কথা বলতে বলতে দেখুন স্ক্রিনে আমরা ছবিটা দেখাচ্ছি। তিনি একটা ভিজিট করতে গেছেন এবং আমরা বলেছিলাম আপনাদের যে মুখ্যমন্ত্রী যেখানে যান সেখানে একটা এরকম লাউড স্পিকার সেটা নিয়ে পুলিশের লোকেরা তারা এরকম করে হাঁটে এবং মাইক্রোফোন থাকে। মানে ভাবা যায় একটা মুখ্যমন্ত্রী যাবেন কোথায় না দুর্গত এলাকায়, বিপর্যস্ত এলাকায় যারা সব হারিয়ে ফেলেছেন, সেখানেও ওই মাইক্রোফোনটা তার চাই। সাজানো গোছানো, ঠিক আছে, মুখ্যমন্ত্রী যাবেন বলে সেখানে কার্পেট পাতা, সেখানে সাজানো গোছানো প্যান্ডেল করা হয়েছে, লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে ভাই, বলে লাভ নেই। মানে মুখ্যমন্ত্রী যেখানে ছিলেন সেখানে যেটা বলে যে পা স্লিপ যাতে না করে, নন স্কিটিং কার্পেট আর কি, সেই সব পাতা হয়েছে, একদম বিভিন্নভাবে সাজানো হয়েছে যেখানে তিনি ছিলেন। তিনি মুখে যতই বলুন আমি টাকা নেই না, আমি এমপির টাকা নেই না, মুখ্যমন্ত্রী বেতন নেই না, আমি গান লিখে নাকি তিনি টাকা ইনকাম করেন, ছবি এঁকে টাকা ইনকাম করেন, আরও তার অনেক রকম সব ব্যাপার রয়েছে। তো সেসব দিকে আমরা যাচ্ছি না। আমরা যেটা বলতে চাইছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভার্চুয়ালি তিনি তার যে বিজয়া সম্মিলনী, কেন্দ্রের যে বিজয়া সম্মিলনী, সেই বিজয়া সম্মিলনীতে তিনি ভার্চুয়ালি বক্তব্য পেশ করলেন। এবং যেটা অদ্ভুতভাবে তার যারা ঘনিষ্ঠরা, মানে মুখ্যমন্ত্রীর যারা ঘনিষ্ঠ, খুব ঘনিষ্ঠ যারা আর কি, এইবারে উত্তরবঙ্গ তো তিনি দ্বিতীয়বার গেলেন এবং নভেম্বরের আগে এখন মিড অক্টোবর, সেখানে হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে, মুখ্যমন্ত্রীর মন খুব ফুরফুরে থাকার কথা ছিল, কিন্তু তা হয়নি। তার খুব ঘনিষ্ঠরা বলছেন মুখ্যমন্ত্রীর মেজাজটা পুরো খিচড়ে আছে, মুখ্যমন্ত্রী ভীষণভাবে বিরক্তের কারণটা কি আপনারা জানেন, যে মহালয়ার সময় তিনি হিজাব পরে পুজো উদ্বোধন করলেন এবং পরেই গোটা কলকাতা ভেসে গেল। গোটা কলকাতা, কোথাও হাঁটু জল, কোথাও কোমর জল, কোথাও গলা জল, 10 দিন সময় লেগেছিল সেই জল পুরোটা পরিষ্কার হতে। কোনো জায়গায় 1 দিন 2 দিন 3 দিন করতে 10 দিন সময় লেগেছিল, ভাবুন। এবারে এই যে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, তিনি কিন্তু জলে নেমে গেছিলেন। মানে তার আগের রাত্রে তিনি কি করছিলেন, কারণ পূর্বাভাস তো ছিলই, পূর্বাভাস ছিল যে বৃষ্টি হবে এবং প্রবল বৃষ্টিপাত হবে, সেটা পূর্বাভাস ছিল। তো তারপরে কলকাতা পুরসভা ব্যর্থ বলে একটা অভিযোগ উঠেছে, প্রচুর মানুষ মারাও গেল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, এবং মমতা ব্যানার্জি যেমন ভুলভাল বকে থাকেন সিএসসির ঘাড়ে দোষ চাপিয়ে দিলেন। তো তারপরে ববি হাকিম যখন জলে সব ডুবে গেল, তখন তিনি হাঁটু জলে কোমর জলে নেমে তিনি ছবি টবি তুলে তার মেয়ে প্রিয়দর্শিনী হাকিমের ফেসবুক পোস্টে আমরা দেখেছি, কলকাতা পুরসভার বিভিন্ন লোকজন তারা পোস্ট করতে শুরু করলো। এবং ববি হাকিমের পুরসভারও তো কিছু ব্যাপার থাকে, কিছু চাওয়া পাওয়ার ব্যাপার থাকে। চোর পোটার যারা, তারা কি খালি মাত্র নবান্ন থেকে নেয়? তা না, তারা পুরসভা থেকেও তো কিছু কিছু নিতে হয়। তো ফলে তার অনুগত যে ভৃত্য যারা রিপোর্টাররা, তারা ওই সব দেখাতে শুরু করলো। কিন্তু এই ববি হাকিমের বিরুদ্ধে একটু 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 করতে করতে প্রচুর অভিযোগ মমতা ব্যানার্জির কাছে জমা পড়েছে। এবং যেটা শোনা যাচ্ছে যে তার যে নির্বাচনী যারা সহায়ক গোষ্ঠী, যারা সমীক্ষা করেন আর কি, ভোট কুশলী সংস্থা আইপ্যাক একটা রিপোর্টও দিয়েছে। আইপ্যাকের রিপোর্ট যদিও আবার অনেকেই বলেন আর কি যে ভাইপো যা চায় সেই রিপোর্টটাই নাকি লেখা হয়। তো আইপ্যাক রিপোর্ট দিয়েছে যে এই ববি হাকিমের মেয়াদ শেষ করে দেওয়া হোক, ববি হাকিমকে সরিয়ে দেওয়া হোক, কারণ ববি হাকিমের জনপ্রিয়তা এই মুহূর্তে একদম তলানিতে চলে এসছে। কেন তলানিতে চলে এসছে? ববি হাকিমের বিরুদ্ধে অনেক রকমের অভিযোগ আছে, পুরো দুর্নীতির অভিযোগ আছে, তার বিরুদ্ধে জমি টমির কেলেঙ্কারির অভিযোগ আছে, তার বিরুদ্ধে আরো একটা অভিযোগ, সবচেয়ে বড় অভিযোগ যেটা, যে নেপালে আপনারা জানেন যে জেনজি যে বিদ্রোহটা করেছিল, আন্দোলনটা করেছিল, যার ফলে গোটা সরকারেরই পতন হয়ে গেল। সেখানে কিন্তু অনেক কারণের মধ্যে একটা অন্যতম বড় কারণ হচ্ছে যারা ক্ষমতাশালী, যারা ক্ষমতায় রয়েছেন আর কি, তাদের যারা সন্তান সন্ততিরা, মানে নেপো কিডসরা, তারা বিদেশে যান, দামি দামি জামা কাপড় পরেন, বড় বড় সিগারেট খান, দামি দামি পারফিউম ইউজ করেন, ব্যাগ, সানগ্লাস, জামা, জুতো, সমস্ত কিছু হচ্ছে লক্ষ লক্ষ টাকার। তো এটা হচ্ছে তৃণমূলের, এটা একটা আলাদা ডিটেল ভিডিও নিশ্চয়ই আমরা করব। তবে এই কথা প্রসঙ্গে বলে রাখছি যে ববি হাকিমের পরিবারের লোকজনের বিরুদ্ধেও একই অভিযোগ আছে। তারা সব দামি দামি গাড়িতে চড়েন, দামি দামি পোশাক আশাক পরেন, তাদের যে অর্নামেন্টস মানে তাদের যে গয়না গাটি সমস্ত কিছু তার খুব দামি দামি। তো একাধিক অভিযোগ অলরেডি জমা পড়ে গিয়েছে। এবং যেটা শোনা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি রাজিও হয়ে গিয়েছেন তার প্রিয় ববিকে বলি দেওয়ার জন্য। বলি দেওয়া মানে ছাগলকে বলি দেওয়া সেই বলি না, মানে এটা রক্তপাতহীন বলি আর কি, তার মানে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া। এই যে অভিযোগগুলো আছে তাতে যদি তিনি অ্যারেস্টও হয়ে যেতে পারেন এমন সম্ভাবনাও রয়েছে। তো এর বাইরে
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তর থেকে এবং মমতা ব্যানার্জির দপ্তর থেকে তারা দুজনে মিলে আলোচনা করে তারা ঠিক করেছেন যে এই ববি হাকিমকে এবারে সরে যেতে হবে, মানে মেয়রের পদ থেকে। কলকাতার মুসলমান মেয়র, আলাদা একটা মুখ প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার তার খুব কাছের, মানে আমরা দেখেছি বিধানসভার বাইরে কি বিধানসভার ভেতরে কি ববি হাকিম মানে ফিরহাদ হাকিম গিয়ে একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশের চেয়ারটাতেই বসতেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘরে যেখানে বসেন আর কি, মানে আমরা রিপোর্টাররা তার সামনেই ভাবে যখন রাউন্ড করে বসি, তার চেয়ারের মোটামুটি 2-3টে করে সব ছাড়া থাকে, মানে কেউ বসেন না। কিন্তু ববি হাকিম গিয়ে এতটাই তার কাছের, গিয়ে একদম মমতা ব্যানার্জির পাশের চেয়ারটাতে তিনি বসে পড়তেন, মানে এই কিছুদিন আগে পর্যন্ত। কিন্তু একদম অতি সম্প্রতি যেটা জানা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ও ববি হাকিমের ওপরে ভীষণভাবে বিরক্ত। বিশেষ করে এই জলে ডুবে যাওয়া কলকাতা এবং সেটাকে রিকভার করতে না পারা, ভীষণভাবে বাজে ছাপ পড়েছে নাগরিক সমাজের মধ্যে। কলকাতা পুরো নাগরিকরা, তারা মানে বয়স্ক মানুষ, তারা বাড়ি থেকে বেরোতে পারছেন না, শিশুরা তাদের স্কুলে যেতে পারছে না, তো অফিসে যেতে হলে একদম প্যান্ট খুলে শুধুমাত্র আন্ডারগার্মেন্টস পরে যেতে হচ্ছে, গামছা পরে কেউ কেউ যাচ্ছেন। মানে এটা তো কোনো সভ্য সমাজের ছবি হতে পারে না, এটা কোনো মেট্রোপলিটন সিটির কোনো ছবি হতে পারে না। যে কলকাতা শহরে বৃষ্টি হয়েছে, ঠিক আছে, জল জমেছে, অনেক সময় প্লাস্টিক জমে যায়, অনেক সময় অনেক কিছু, নর্দমাগুলো পরিষ্কার করা হয় না, গঙ্গার পলি তোলা হয় না, সে বিভিন্ন কারণ থাকতে পারে, কিন্তু এক সময় তো জল নামবে রে বাবা, দিনের পর দিন একই রকম ছবি। তো তার ফলে কলকাতার মেয়র হিসেবে তার যে জনপ্রিয়তা, ববি হাকিমের জনপ্রিয়তা ভীষণভাবে কমে গেছে, এবং তার ফলে তাকে কিন্তু সরিয়ে দেওয়ার একটা ব্লুপ্রিন্ট তার লেখা শুরু হয়ে গিয়েছে। আর এইসবের মাঝখানে আবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার কাছে এমন কিছু তথ্য চলে গেছে যেটা নিয়েও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভীষণভাবে নার্ভাস। এবার ওই যে কন্টেন্টটা গেছে সেটাও কিন্তু আবার একটা অন্য ডিটেল কন্টেন্ট আমাদের করতে হবে। আপাতত যেটা বলে রাখছি, যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কবে উত্তরবঙ্গ গেছিলেন, মমতা ব্যানার্জি কবে গেছিলেন, 6 তারিখে, 4 তারিখে বিপর্যয় হলো, মানে 4 অক্টোবরে প্রবল বৃষ্টিপাত হলো, উত্তরবঙ্গের 5টা জেলা একদম দুর্বিষহ হয়ে গেল, ব্রিজ ভেঙে গেল, রাস্তা ভেঙে গেল। 5 তারিখে মমতা ব্যানার্জি রেড রোডে নাচানাচি করলেন। 6 তারিখে তিনি গেলেন কোথায়, নাগরাকাটায়। নাগরাকাটায় তিনি যাওয়ার খানিকক্ষণ আগে সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ, তাদের ওপরে এই দিদির ভাইয়েরা তারা এমন পাথর ছোড়া ছুড়লো, সে যাচ্ছে তাই অবস্থা, মুখ টুক থেতলে গেল। খগেনবাবু এখনো পর্যন্ত হাসপাতালে, শঙ্কর ঘোষ অবশ্য বেরিয়ে এসছেন, প্রাথমিক চিকিৎসার পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি নিজে, মানে শঙ্কর ঘোষ নিজে আবার বেরিয়ে আসার পরে নাগরাকাটায় গিয়েছিলেন। নাগরাকাটাতেই যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নাগরাকাটাতে গিয়ে তিনি সভা করবেন, সভা। এটা একটা রাজনৈতিক কৌশল, মানে তুমি আমাকে এখানে অ্যাটাক করেছিলে, আমি তোমার ঘরে গিয়ে ওখানেই সভা করব, এসো কার কত হিম্মত আছে দেখি। এটাই হচ্ছে ব্যাপার। মানে বুঝতে পারছেন তো যে রাজনৈতিক চাপ এবং পাল্টা চাপে এবারে কোণঠাসা হতে চলেছে তৃণমূল কংগ্রেস। আর তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি তো দ্বিতীয়বারে গেছেন গত রোববারে, তার ফেরার কথা শুক্রবার দিন, মানে 17 তারিখে। সেদিন আবার সুপ্রিম কোর্টের ওই রাজীব মামলা রয়েছে, তো রাজীব কুমার মামলা, মানে সব দিক দিয়ে মানে একদিকে বিরোধী দলনেতার কাছে কিছু প্রমাণ, তিনি যাচ্ছেন বারবার, মানে উত্তরবঙ্গে ছিলেন তখনও গেছিলেন, আবার প্রথমবার মানে বিপর্যয়ের পরে প্রথমবার শুভেন্দুবাবু গেছিলেন, দ্বিতীয়বারে তিনি গেছেন, আবার সেই শুভেন্দুবাবু যাচ্ছেন। মানে মানে যেদিকে তাকাচ্ছেন দিশাহারা অবস্থা হয়ে যাচ্ছে। তার যারা ঘনিষ্ঠ না, একদম কনফার্ম খবর বলছি আপনাদেরকে, মানে একদম যারা বৃত্তে থাকেন, এই ওই গানটা গাও, ওই আবৃত্তিটা করো, একটুখানি নেচে দেখাও, একটুখানি হেঁটে দেখাও, যাদের সঙ্গে তিনি করেন আর কি, মর্নিং ওয়াক করেন, ইভিনিং ওয়াক করেন, তো তারা যে খবরটা দিচ্ছেন যে দিদিমণির মুড একদম ভয়ঙ্কর বাজে আর কি, একদম খিঁচড়ে আছে মেজাজ, কিছু বললে খ্যাক খ্যাক করে উঠছেন। এই দেখুন একটা ছবি আপনাদের দেখালাম, সেটা হচ্ছে একজন মা, উত্তরবঙ্গের মা, তিনি তাদের যে পবিত্র খাদা বলা হয়, মানে উত্তরীয়, বাংলায় বললে উত্তরীয়, এই খাদা মমতা ব্যানার্জিকে পরিয়ে দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু মমতা ব্যানার্জি সেই খাদাটাকে অগ্রাহ্য করলেন। মানে কতটা মেজাজ খারাপ থাকলে মানুষ এরকম করে, মানে ধরুন কেউ ভালোবেসে কেউ তাকে একটা উত্তরীয় পরাতে যাচ্ছে, তিনি একদম না করে দিলেন। তো এই ছবি, এমন মানসিক অবস্থার ছবি আগে কখনো দেখা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় বিপর্যস্ত, মমতা বন্দ্যোপাধ্যায় হতাশ, তিনি কিছুটা রুগ্নও বটে, বয়সও হয়েছে। তো যাই হোক, এখন দেখার যে এই ববি হাকিমকে যদি সরানো হয়, কবে সরানো হয় এবং তার জায়গায় কাকে আনা হয়। একটা গুঞ্জন শোনা যাচ্ছে,
যদিও এখনো পর্যন্ত আমরা কনফার্ম হতে পারিনি যে ববি হাকিমের আগে যে শোভন চট্টোপাধ্যায় ছিলেন কলকাতার মেয়র, তাকে আবার ফিরিয়ে আনা হতে পারে এবং তাকে আবার বিধায়ক করা হতে পারে, তাকে আবার মন্ত্রী করা হতে পারে যদি তৃণমূল কংগ্রেস আবার 2026-এ ভোটে জেতে। তার সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তিনি যেটা জানিয়েছেন যে এখনো পর্যন্ত তৃণমূলের তরফে কোনো রকম কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি, কোনো রকম তাকে কোনো রকম কথাও হয়নি তাদের সঙ্গে, এমনটা দাবি করেছেন শোভনবাবু এবং তার পরিবারের সদস্যরা। তো ববি হাকিমের জায়গায় কাকে আনা হবে না হবে সেটা তৃণমূল ঠিক করবে। তবে ববি হাকিমের ব্যাগ গোছানো শুরু হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন। আজকের এই কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, একটু কমেন্ট করে দেবেন এবং অবশ্যই একটা লাইক করবেন, তাহলে আমরা আরো বেশি উৎসাহিত হব পরের কন্টেন্টটা তৈরি করার জন্য। আজকের মতো আমরা এখানে ইতি করলাম। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।